How did Alex get my number? I didn't give anyone my number except you and Noah. মোনা ইশারায় বলল সে দেয়নি। পাশ থেকে নোনা দাঁত বের করে হেসে জানালো সে দিয়েছে। অ্যালেক্স নাকি তাকে বলেছিল খুব দরকারি কথা আছে নিঝুমের সাথে। নিঝুম হতাশ হলো। এর আগেও অ্যালেক্স তার থেকে মোবাইল নাম্বার চেয়েছিল কিন্তু সে দেয়নি। ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই অ্যালেক্সের দেখা পায়। অ্যালেক্স এক প্রকার ছুটে এসে এক্সাইটেডের মনোভাব নিয়ে নিঝুমের হাত ধরে। নিঝুম চমকে উঠে হাত ছাড়িয়ে নিয়ে কাট কণ্ঠে বলে, What happened? Relax. Come with me. তারপর ওরা বসে। বসার পর অ্যালেক্স বলে, You are not married. What? Yes. I found out that. Alfie lied to me that day. And sure, your reaction was also surprised after hearing that. You don't even have your wedding ring. বলেই অ্যালেক্স ওর হাতের দিকে ইশারা করলো। নিঝুম মাথায় হাত দিয়ে বসলো। আলফি ঠিকই বলেছিল, এই অ্যালেক্স মোটেও সুবিধার না। তার সাথে ফ্লার্টিং করার একটা সুযোগও সে মিস করে না। সে বিরক্ত ভরা কণ্ঠে বলল, Please, Alex, whatever I'm married or not, the truth is, I am not interested in you and I am not going to give you any explanation about my marriage. নিভে গেল অ্যালেক্স। আবার কিছু বলতে চাইলে তার আগেই নিঝুম উঠে গেল। ক্যামেলিয়া এসেছে আলফির অফিসে। আলফির অফিস রুমে দুজন মুখোমুখি টেবিলে দুই পাশে বসা। ক্যামেলিয়ার চোখে মুখে বিজয়ী ভাব, এক আত্ম অহংকার। ক্যামেলিয়া তার স্বভাবস্বরূপ হাসি হেসে বলে, It's been long and we met again. You are more handsome than ever. হাসলো আলফি। তারপর বলল, Thanks for your compliment. I think we should discuss about our new deal. ক্যামেলিয়া দমে গেল কিছুটা। সে ভেবেছিল এত বছর পর যেহেতু আবারও জায়ান ওর সাথে কাজ করতে চাচ্ছে, তার মানে জায়ান ওর প্রতি ইন্টারেস্ট। ডিল ফাইনাল করলো আলফি। দাঁড়িয়ে হাত বাড়ালো ক্যামেলিয়ার দিকে। সবটাই ফর্মাল। ক্যামেলিয়া বুঝতে পারছে না জায়ান চাইছে কি, নাকি প্রথমে একটু ভাব নিচ্ছে। কিন্তু সে ঘুণাক্ষরেও অপর পাশের ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পারল না। ক্যামেলিয়া চলে যাওয়ার পর আলফি টেবিলে দুই হাতে কোনোই ঠেকিয়ে হস্তদ্বয় মুঠোবন্দি করে রহস্যময় হাসল। তখন আলফির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, মিস ক্যামিলার অ্যাক্টিভিটি আমরা নজরে রাখছি। রাখো, এই ডিল তেমন বড় কিছু না আমার কোম্পানির জন্য, জাস্ট সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্য এই ডিল। ইয়েস স্যার। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আলফিও অফিস থেকে বেরিয়ে পড়ে। অমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার দায়প্রাপ্তে। আলফির বাবা মা কাল রাতে অটোয়াতে এসেছে, থাকবেন এখানে 2-3 সপ্তাহ। ওনারা আসার পর থেকে নিঝুম প্রথমে গাঢ় হয়ে থাকলেও আলফির মা মিসেস আর নীল খুব মিশুক প্রকৃতির। ছুটির দিন আজ। নিঝুমের ভার্সিটি বন্ধ। ঘুম থেকে উঠে নিঝুম মিসেস আর্নিনের সাথে রান্নাঘরে গল্প করছে। কথায় কথায় নিঝুম বলে, Auntie, why do you guys live in New York for most of the time? I mean, where is a beautiful house? আন্টি, আপনারা বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কেন থাকেন? আমি বলতে চাচ্ছি এখানে এত সুন্দর একটা বাড়ি আছে। সাথে মিনমিন করে বলে, তাছাড়া আলফিও এখানে থাকে। মিসেস আর্নিন মুস্কি হেসে বলেন, Oh dear, actually I was love to live with my in-laws. They were so lovely, especially mom. When I was sensitive, my mom died. Then I went to New York to study. In New York, I met with Junaid and his family. They always treated me
গুড। ওহ প্রিয়, আসলে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালোবাসতাম। ওনারা খুব ভালো ছিলেন, বিশেষ করে মা। আমি যখন 17 বছরের তখন আমার মা মারা যান। তারপর আমি নিউ ইয়র্কেই আসি পড়ালেখার জন্য। সেখানে জুনায়েদ ও তার পরিবারের সাথে দেখা হয়। ওনারা আমাকে খুব ভালোবাসতেন। তারপর চুলা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে বলেন, আলফিও তার দাদা দাদির খুব প্রিয় ছিল। আলফি অটোয়াতে আসুক সেটাও ওনারা চায়নি, কিন্তু আলফি ওয়াজ সো স্টারবান দ্যাট টাইম। 7 ইয়ার্স এগো দ্য লিফট আসে, কিন্তু আমরা এখনও নিউ ইয়র্কেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মিসেস আর্নিনের মুখে এত সুন্দর বাংলা শুনে নিঝুম অবাক হয়। তা দেখে মিসেস আর্নিন হেসে ফেলেন, বলেন, মা ও জুনায়েদ আমাকে বাংলা শিখিয়েছে। অ্যাকচুয়ালি মম ওয়াজ নট সো গুড ইন ইংলিশ, সো আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি। নিঝুম হাসলো, তারপর বলল, তাহলে তো ভালোই। এখানে আলফি ছাড়া বাকি সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয়। রিসেন্টলি এক ইন্ডিয়ান বাঙালি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। ও আমার ডিপার্টমেন্টের না। মিসেস আর্নিন হাসলেন, তারপর নাস্তা সব নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন। আলফি ও আলফির বাবাকে ডাকলেন। নাস্তা খেতে খেতে আলফি বলল, তুমি এই ডাল সবজিটা খুব ভালো বানাও, গ্র্যান্ড মায়ের মতো। অনেকদিন পর এসব খাচ্ছে। মিস্টার জুনায়েদ মুখ ফসকে বলে ফেললেন, তোমার মা তোমার দাদির থেকে শিখেছে, এবার তোমার মা তোমার বউকে শেখাবে। আলফি কেসে উঠল। মিসেস আর্নিন সেলের দিকে পানির গ্লাস এগিয়ে স্বামীকে চোখের ইশারায় শাসালেন। নিঝুম মলিন মুখে খাচ্ছে। সে অত শত ভাবেনি। সে ভাবছে হুট করে তার জীবনে এই বিয়েটা না আসলে সেই হতো আলফির বউ। হয়তো আলফির মাকে তার খুব পছন্দও হয়েছে। এদিকে এতদিন হয়ে গেল 3 সপ্তাহ। জায়ান কি সত্যি তার খোঁজ পায়নি? প্রায় রাতে সে ঘুমের মাঝে জায়ানকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্নগুলো এতটা বাস্তব হয় যে তার মনের মধ্যে গেঁথে থাকে। ইদানিং সে আলফির সাথেও খুব একটা কথা বলে না। পড়াশোনায় ব্যস্ততার সাথে সাথে সে কিছুটা এড়িয়ে চলে। মনের মাঝে তার একটা অপরাধ বোধ কাজ করে। না চাইতেও এক অপ্রিয় পুরুষের সাথে যেই বন্ধনে সে বাধা পড়েছে, সেই বন্ধনটা তো পবিত্র। জীবনের 19টা বসন্তে সে অনেক কিছু সহ্য করেছে, সেখানে এটাও না হয় সহ্য করে নিবে। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় তার। বড় আব্বু যদি তার সাথে এটা না করতো, তাহলে সে আলফির সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারত। আলফি নিজেকে স্বাভাবিক করে নিঝুমের দিকে তাকালো। নিঝুম কেমন নিষ্প্রাণ দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আনমনে খাচ্ছে। আলফি ইশারায় মিসেস আর্নিনকে তা দেখালো। মিসেস আর্নিন নিঝুমের হাতে হাত রেখে বলেন, এখনও তো আলফির বউকে পাচ্ছি না, বাট আমি এখন নিঝুমকে কুকিং শেখাতে পারি। কি নিঝুম শিখবে? বেখেয়ালি থেকে সজাগ হয় নিঝুম। কৃত্রিম হেসে মাথা দুলায়। রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। মিসেস আর্নিন নিঝুমকে সাথে নিয়ে রান্না করছে। আলফি ও মিস্টার জুনায়েদ ল্যাপটপ নিয়ে বাড়ির দক্ষিণ পাশের টেবিলে চেয়ার নিয়ে বসেছে। বাবা ছেলে কাজের কথা শেষে মিস্টার জুনায়েদ বলেন, তুমি কতদিন নিঝুমের থেকে সত্যিটা লুকাবে? আলফি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে রুমারের সত্যটা ক্লিয়ার করছে। ক্লিয়ার তো হয়ে গিয়েছিল। তুমি যে স্বেচ্ছায় ওই রুমে যাওনি সেটাও প্রমাণ হয়ে গিয়েছিল। তোমাকে ড্রাঙ্ক অবস্থায় ক্যামেলিয়া হোটেল রুমে নিয়ে গিয়েছিল। সেই রুমের সিসিটিভি অফ ছিল। প্রমাণ শুধু এটাই হয়েছিল। ক্যামেলিয়াও আমার মধ্যে মিউচুয়াল সবকিছু ছিল। দেখা ছিল দুজনে আমরা ড্রাঙ্ক ছিলাম। রেপ অ্যালিগেশনটা মিথ্যা প্রমাণ হয়েছিল শুধু। কিন্তু আমার সেন্স আমি যতটুকু মনে করতে পারি আমাদের মধ্যে কিছুই হয়নি। এমনকি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল যে এসব আমার উপর রিভেঞ্জ নিতে করেছে। তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি। মিস্টার জুনায়েদ বলেন, তাহলে নিঝুমকে এখন কেন বিয়ে করলে? নিঝুম এখানে আসার পর, সব কিছু প্রমাণ হওয়ার পর বিয়ে করতে? আমি তাই চেয়েছিলাম, কিন্তু নিঝুমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে সেটা করতে আমি বাংলাদেশে চাই।
সেখানে আমি ওনার আরেক বিজনেস পার্টনার, মানে যার থ্রুতে তুমি নিজুমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে, 3টে কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে, সে লোকের সাথে নিজুমের আঙ্কেলের কিছু কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। লোকটা মিডল এজের, নিজুমের আঙ্কেলের কাছে নিজুমকে বিয়ে করার প্রপোজাল দিয়েছিল। আর যদি বিয়ে দেয় তবে ডিল হলে যে পরিমাণ লাভ তার কোম্পানির হবে সেগুলো সে নিজুমের আঙ্কেলকে দিয়ে দেবে। নিজুমের আঙ্কেল একটু হ্যাজিটেট করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন, কারণ ওই লোকের কারণে সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিলেন। এজন্য আমি ওই লোকের কোম্পানিকে অ্যান্ড মোমেন্টে ডিল সাইনের আগে সরিয়ে দিই। তারপর নিজুমের চাচাকে আমার ও নিজুমের বিয়ের প্রপোজাল দিই। আমি নিজুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিজুমই তখন আমাকে মেসেজ করে বলল যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে গুন্ডা, রেপিস্ট, মাফিয়া এসব। তখন আমি আর আমার পরিচয় বলিনি। এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। বুঝলাম। দেখো কতদিন লাগে। মেয়েটা খুব মিষ্টি। তুমি যে জায়ান আহমেদ, জানলে দুঃখ পাবে। আলফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর, প্রকৃতিতে শরতের ছোঁয়া বহাল থাকলেও শীতের পরশও বেশ জোরে সোরেই আসতে শুরু করেছে। নিঝুমের সময় কাটছে ইউনিভার্সিটির ক্লাস ও বাড়িতে এসে আলফির মায়ের সাথে। আজ সকালেই মিসেস আর্নিন ও মিস্টার জুনায়েদ টরন্টো গিয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলফিও আজ ক্লাসে আছে, তাই নিঝুমকে আজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে আলফির জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জুনায়েদ ও মিসেস আর্নিল অটোয়াতে আসার পর যেসব দিন আলফির ক্লাস থাকে সেসব দিন মিস্টার জুনায়েদই নিঝুমকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন। আলফি অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটি গিয়েছে। সে এখন নিঝুমকে লাইব্রেরিতে থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরিতে আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমে গেছে। নিঝুম লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, Someone is waiting for you outside. I didn't ask his name, but he is so handsome and tall. বলেই মেয়েটি অন্য একটি টেবিলে গিয়ে বসলো। নিঝুম ভাবলো আলফি ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকের ক্রাশ আলফি, তাছাড়া আলফি ছাড়া এখনই কেউই ডাকবে না। নিঝুম আলফির নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হলো। তখনও আলফির ক্লাসের সময় শেষ হতে ঘন্টার মতো বাকি। প্রায় 20 থেকে 30 মিনিট আগে আলফির ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। ঝুম লাইব্রেরির বাইরে এসে কাউকে দেখলো না, তাই সে ভবনের বাহিরে গেল। বাহিরে যেতেই অন্ধকার। আজ কি এখানে লাইট নষ্ট হয়ে গেছে, ভাবলো নিঝুম। তারপরই দেখলো একজন দাঁড়ানো গাছের কাছে। পেছন থেকে দেখে আলফি মনে হলো না। আলফির তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কালো জ্যাকেট পরনে। ততক্ষণে আলফি কলও রিসিভ করেছে। নিঝুম ফোনে আলফির কণ্ঠ শুনে আবার ভেতরে প্রবেশ করতে ঘুরে তৎক্ষণাৎ পেছন থেকে দুজন তার মুখ চেপে ধরে। ততকিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের উপর পড়ে। ছাড়া পেতে গঙ্গাতে থাকে নিঝুম। ফোনের অপর পাশে আলফি হঠাৎ নিঝুমের গঙ্গানির আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাকাল্টিকে কিছু না বলে ক্লাসের বাইরে স্যুট লাগায় সে। হাতে ফোন, তার কানে এয়ারপড। ক্লাসে উপস্থিত সকলে হতবাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবল দেহি মানুষের সাথে কি পারে। ও এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়, বলছে, Oh, Nijum, baby. Why are you scared? It's me, Alex. Relax, baby. নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সের লোক। নিঝুম কিছু বলতে ছটফট করছে খুব, কিন্তু অ্যালেক্স ওর লোকদের ইশারা করতে ওরা নিঝুমকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম।
তারপর অ্যালেক্স ও তাকে গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। যেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলফি সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমের কল কেটে আবার ওর নাম্বারে কল করে। ফোনের রিংটোন বেজে উঠে কাছে কোথাও, অতপর ঘাসের উপর ফোনটা কুড়িয়ে পায়। আলফি চিন্তায় ও অস্থিরতার দূরত্ব নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে। তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সে সেদিকে গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা শুনছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেও পারেনি। অ্যালেক্স সব সময় ফ্লার্ট করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপিং রাগে মাথায় রগগুলো দপদপ করে যেন ছিঁড়ে যাচ্ছে। স্টার্টিংয়ে বার কয়েক ঘুষি দিয়েও রাগ কমছে না তার। ইতিমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলোকে স্পিডে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাইরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলফিও সেদিকে যাচ্ছে। আলফিকে দেখলে যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়ারের ধারণা তার বস এখন যতটা রেগে আছে তা যে কারো প্রাণের জন্য ক্ষতিকারক। যদি আলফির দ্বারা কোনো খুন খারাপি হয়ে যায় তবে আলফির রাগ সম্পর্কে তার ধারণা কিছুটা হলেও আছে, তাই সে আগে থেকেই পুলিশের ইনফর্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্সের লোকেশন স্থির দেখাচ্ছে। আলফিও সেই জায়গার কাছাকাছি। সে যেই স্পিডে গাড়ি চালাচ্ছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুমকে তার পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনও সেন্সলেস। ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুয়ে দিয়ে বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মোটা পর্দা টেনে দেয় যাতে বাহির থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতেই সে গাড়ির শব্দ পায়। ভ্রুকুটি করে অ্যালেক্স। পর্দা খানিক সরিয়ে বাইরের স্টিল লাইটের আলোয় দেখতে পায় তার বাড়ির পেছনে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারিদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজছে। এখন রাত 10:30টার মতো বাজে, আর এটা কমার্শিয়াল এরিয়া থেকে দূরে। এখানে বাড়িগুলোর মানুষজন দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিছু বাড়িতে এখনো আলো জ্বলছে, আবার কিছু বাড়িও ফাঁকা। অ্যালেক্স বুঝে যায় আলফি তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে আলফি খেয়াল করে একটি বাড়ির পর্দা হঠাৎই সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি যেই বাড়ির সামনে রাখা সেই বাড়ির পাশের বাড়িতেই সবে পর্দা সরেছে। বাড়িটা পুরনো, সেখানেই মনে হচ্ছে অনেক দিন জঙ্গল পরিষ্কার হয়নি। বাড়ির গা বেয়ে জঙ্গলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলফির মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরেও যাওয়া হয় না। তার বাবা মা কিংসটনে থাকে। আলফি দ্রুত বাড়িটির দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলফি তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলফিকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকের ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়েই অ্যালেক্সকে ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম
মেয়েটা নাকি বিবাহিত, কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলফির বাড়িতে থাকবে কেন? আলফির থেকে কি সে কম সুদর্শন? তাছাড়া মেয়েটাকে দেখেও মনে হয় না বিবাহিত। তাই আজ সে মেয়েটাকে একটা শিক্ষা দিতেই এখানে নিয়ে এসেছে। আবছা আলো আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর লেগে যাচ্ছে অ্যালেক্সের। ওর মুখের উপর আসা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজর কাড়া সুন্দরী। কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এজন্যই বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সব সময় ঐশ্বরিক মনোরম হয়। অ্যালেক্স নিঝুমের কানের কাছে ফিসফিস করে বলে। You'll be mine, baby. তারপরই সে মোবাইলে সময় দেখে অ্যালেক্স নিঝুমকে আরেকটা দীর্ঘ সময়ের ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। গাড়িতে তোলার আগে শর্ট অ্যাক্টিং একটা ইঞ্জেকশন দিয়েছিল, যার দরুন কয়েক সেকেন্ডই নিঝুম ঘুমের ঢোলে মানে সেন্স হারিয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর আবার লম্বা সময় ঘুমানোর জন্য ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশনটা দিয়ে বসতেই বাড়ির দরজায় ক্রমাগত দানবীর ধাক্কা পড়ছে। অ্যালেক্স ঘাবড়ে গেলেও সামলালো নিজেকে। হুট করে কিছু চিন্তা করে ঘুমন্ত নিঝুমের সাথে কয়েকটা সেলফি তুলে নিল ছটপট। তারপর নিজেই দরজা খুলতে অগ্রসর হলো, কিন্তু তার আগেই দরজা ভাঙ্গার বিকট শব্দ ভেসে আসে। শোনা যায় আলফির কণ্ঠ। অ্যালেক্সের নাম ধরে গালি দিতে দিতে এই দিকেই আসছে। আলফি ফোনের টর্চ জ্বালিয়ে নিঝুমকে রাখা রুমের কাছে এসেই অ্যালেক্সকে দেখে। তৎক্ষণাৎ কলার চেপে ধরে ওর। কয়েকটা ঘুষিও লাগালো তৎক্ষণাৎ। হাসছে অ্যালেক্স। আলফির রাগ বাঁধন হারা। সে হিসিয়ে শুধায়। Where is Nechum? Tell me, bastard. অ্যালেক্স ইশারায় পেছনে বিছানায় দেখায়। আলফি ওকে ছেড়ে নিঝুমের কাছে যায়। মেয়েটা প্রাণহীন নিথরের মতো পড়ে আছে। গালে বার কয়েক আলতো স্পর্শে ডাকে ওকে, সাড়া নেই। আলফি দাঁত কিরমির করে নাকের পাটা ফুলিয়ে রাগে বিস্ফোরণ ঘরে উঠে দাঁড়ায়। ফের কলার চেপে ধরে অ্যালেক্সের। What have you done with her? Why is she not responding? অ্যালেক্সের মুখের কোণে তাজা রক্ত লেগে আছে। সে সেই অবস্থাতেই হাসতে হাসতে বলে। Just 3 or 4 injections and see. আলফি ওকে আরও কতগুলো ঘুষি ও লাথি দিল, যার দরুন অ্যালেক্স মেঝেতে পড়ে গেছে। জখমি অবস্থা তার। আলফি চট জলদি নিঝুমের হাতের বাঁধন খুলল, তারপর কোলে তুলে নিল সেই অবস্থায়। ঘুরে অ্যালেক্সকে উদ্দেশ্য করে বলে। Just wait for me. I will kill you. অ্যালেক্স ফের হাসে। এই হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে আলফির। আলফি নিঝুমকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ধরলে অ্যালেক্স প্রশ্ন ছুড়ে। Why are you so possessive for this girl? Who is she? আলফি রুম থেকে বেরিয়ে যেতে যেতে উত্তর দেয়। It's none of your business. Of course, it's my business. We both are having a love relationship. থামে আলফি, ঘুরে কৌতূহলের স্বরে প্রশ্ন ছুড়ে। You and Nechum are having a love relationship? Really? আলফির কণ্ঠে কৌতুক ও আত্মবিশ্বাস অ্যালেক্সকে কিছুটা দোটানায় ফেলল, কিন্তু কণ্ঠে অগাধ আত্মবিশ্বাস নিয়ে বলল। Yes. আলফি এগিয়ে এলো ওর দিকে। দুটো ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় পরিষ্কার রুমের সমস্ত বস্তু। আলফি অ্যালেক্সের কানের কাছে এসে ফিসফিস করে বলল। Go hell with your so-called love relationship. তারপর ঘুরে আবার চলে যাচ্ছে। অ্যালেক্স বিভ্রান্ত স্বরে বলে। But why are you acting possessive, man? She is just a girl. She's not just a girl. She's my wife. বলেই বড় বড় কদম ফেলে নিঝুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আলফি। পেছনে রয়ে গেল হতবম্ব হকচিত জখমীয় অবস্থায় অ্যালেক্স। নিঝুমকে নিয়ে বাড়ির বাইরে আসতেই কাছাকাছি পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। বুঝে সে শাহরিয়ারের নিশ্চয়ই পুলিশকে খবর দিয়েছে। তাই নিঝুমকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। পুলিশ এসে পৌঁছালে সব ডিটেলসে বলে। নিঝুমের সাথে কলে কথা বলার রেকর্ডও দেয় প্রমাণ হিসেবে।
তারপর পুলিশ নিজের কাজ করে আর আলফি নিঝুমকে নিয়ে চলে আসে। রাত ৩টার বেশি বাজে। আলো আধারাতে ঘুমন্ত নিঝুমের মুখের দিকে নির্মেষ তাকিয়ে আছে আলফি। ঘুমের মাঝে মেয়েটাকে অপলক দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। মায়াবী মুখটা কেমন কাহিল অবস্থা। বাইরে সনসন শীতল হাওয়া বইছে। এই তো কিছুক্ষণ আগেই নিঝুমকে নিয়ে বাড়ি ফিরছে সে। এখনো ঘুমের ডোজ কাটেনি ওর। আর যদি সে আরেকটু দেরিতে পৌঁছাতো তবে কি হতো ভাবতেই গায়ে রাগের কাঁপন ধরছে তার। তখন পুলিশ না এলে হয়তো অ্যালেক্সকে সে আজ নিজ হাতে মেরে ফেলতো। তার এই ফুলের মতো বউটার দিকে কেউ হাত বাড়াবে তাকে তো সে ছেড়ে দেবে না। নিঝুমের নিজের কপালে উষ্ঠ ঠোঁটের ছোঁয়া এঁকে উঠে দাঁড়ায়। ফোন করে শাহরিয়ারকে, তারপরে বলল, অ্যালেক্স যেন সমস্যা বিল না পায়। গট ইট? অপর পাশ থেকে শাহরিয়ার হ্যাঁ পদক বাণী শোনালে সে ফোন রাখে। বসে আবার নিঝুমের পাশে। সকালের প্রথম সূর্য কিরণ পর্দার ফাঁকে থাই গোলে রুমের ভেতর নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আস্তে আস্তে ঘুম ছুটে যায় আলফির। চোখ মুখ কষলে দেখে নিঝুম তারই দিকে চেয়ে আছে। ততপর হয়ে বিছানা থেকে মাথা উঠায় আলফি। নিঝুমের চোখ মুখ শুকনো, স্থির চাহনি তার। আলফি বলে, গুড মর্নিং। নিঝুম জবাব দেয় না, ফের চোখ বুজে নেয়। আলফি সন্দিহান হয়ে নিঝুমের কপালে হাত রাখলে বুঝে মেয়েটির গায়ে ভীষণ জ্বর। সেন্স আসলেও জ্বরের ঘোরে শরীরের শক্তি নেই। আলফি উঠে যায়। কাল বিকেলের পর তো নিঝুমের কিছু খাওয়া হয়নি। তার উপর কিডন্যাপ হওয়ার ভয়। বার কয়েক ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে শরীর আর কতই সইবে। আলফি রান্নাঘরে গিয়ে স্যুপ রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফ্রিজ থেকে চিকেন বের করে আদা কুচি, লবণ ও সামান্য তেল দিয়ে বয়েল হতে দিয়ে নিজে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে স্যুপ রান্না করে ফেলে। তারপর স্যুপ নিয়ে নিঝুমের ঘরে যায়। ওকে উঠিয়ে গলার সাথে রুমাল বেঁধে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসিয়ে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে। কিছুটা কোনো মতে খেতেই বমি করে দেয় নিঝুম। নিজেকে সহ বিছানা, কমফোর্টার ও আলফির ট্রাউজারেও বমিতে ভরিয়েছে। অতপর ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। আলফি চোখ মুখ খিচে বসে আছে। জীবনেও সে এরকম পরিস্থিতিতে পড়েনি। টিস্যুর বক্স এনে প্রথমেই নিঝুমের মুখ ও গলা মুছে দিল। জামার উপর থেকে হালকাভাবে বমি মুছে দিয়ে নিজের ট্রাউজার, বিছানা, কমফোর্টার সব থেকে বমি মুছে নিল। আলফি ঘড়িতে সময় দেখল ৮টার একটু বেশি বাজে। তার বাবা মায়ের ফ্লাইটের সময় হতে এখনো বাকি। কিন্তু নিঝুমের জামা বদলাতে তো হবে। বমি জামায় পরে এতক্ষণ থাকবে কিভাবে? কিন্তু ও যদি বদলে দেয় তবে নিঝুমের হুঁশে ফিরলে নিঝুম ওর সাথে কি করবে কে জানে। যদিও তার অধিকার আছে, কিন্তু নিঝুম তো এখনো জানে না সেটা। এমনিতেও জ্বর সারলে অ্যালেক্সের কাণ্ডের প্রতিক্রিয়া কেমন হবে সেটা নিয়ে উদ্বিগ্ন সে। আলফি নিজের আবার পোশাক বদলে ফ্রেশ হয়ে তোয়ালে, এয়ার ফ্রেশনার ও একটা মাইল্ড বডি স্প্রে নিয়ে আসলো। রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করে দেয়। তারপর পানিতে তোয়ালে ভিজিয়ে নিঝুমের মুখ ও গলা আবারও মুছে দিয়ে জামাতে বডি স্প্রে দিয়ে দিল। এরপর ওকে আবার উঠিয়ে বসিয়ে স্যুপ খাইয়েছে। এবার আর বমি করেনি। স্যুপ খাওয়ানোর পর এবার ওষুধ খাইয়ে দেয়। নিঝুমকে স্যুপ ও ওষুধ খাওয়ানোর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যে। এরপর নিজে গিয়েও খেয়ে নেয়। নিঝুমের জ্বর সেরে গেছে। জ্বরের ঘোরে মেয়েটা তার বড় আম্মুকে খুঁজছিল। সব সময় তো মিসেস আয়েশাই তার পাশে থেকেছেন, মাতৃস্নেহে আগলেছেন। তাই অসুস্থতাও ওনাকেই মনে পড়েছে। জ্বর ছাড়ার পর এখন ঘুমাচ্ছে। মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিনও এসে পৌঁছিয়েছেন। আলফি ওনাদেরকে পুরো ঘটনা বলেছে। মিসেস আর্লিন এখন নিঝুমের মাথার কাছে বসে আছেন। একটু
একটু পর জ্ঞান ফিরে নিঝুমের চোখ খুলে প্রথমেই মিসেস আর্নিকে দেখতে পায়। পরক্ষণে কাল রাতের স্মৃতি মনে পড়তেই চিৎকার করে লাফিয়ে উঠে বসে। মিসেস আর্নিও ওকে জাপটে বুকের মাঝে ধরলে বুঝতে পারেন কান্নার তালে কাঁপছে মেয়েটা। কিন্নি সান্ত্বনা দিচ্ছেন। চিৎকারের শব্দে আলফি ও মিস্টার জুনাইদও ঘরে আসে। রিল্যাক্স ঝুম, তুমি এখন সেফ। অ্যালেক্স পুলিশ কাস্টাডিতে আছে। হি উইল বি পানিশড। নিঝুম এখনো ট্রমার মধ্যে আছে। মিসেস আর্লিন ওকে জাপটে আগলে আসেন। আলফি ওর হাত ধরতে গেলেই আটকে পিছিয়ে যাচ্ছে। এতে ব্যথিত হয় আলফি। মিসেস আর্লিন ওকে ইশারা করলেন। তিনি দেখছেন। রুম থেকে বেরিয়ে গেল আলফি। তারপর গাড়ি নিয়ে বাড়ি থেকেই বেরিয়ে গেল। আলফি এখন অ্যালেক্সকে যেই হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে সেখানেও অ্যালেক্সকে রাখা কেবিনে দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ইঞ্জেকশন সিরিঞ্জ। অ্যালেক্সের এখন স্লাইন চলছে। ঘুমে সে। আলফি বাঁকা হেসে ইঞ্জেকশনটা স্লাইনের বোতলে দিয়ে দিল। তারপর অ্যালেক্সের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমার ঝুম সুইটহার্টকে তুই হার্ট করতে চেয়েছিস। যে হাত দিয়ে ওকে ছুঁয়েছিস সে হাতের শিরা উপশিরা দিয়ে তোর শরীরে বিষ প্রবেশ করবে, যাকে আমি সামান্য ফুলের টোকাও দিইনি। বেস্ট অফ লাক। বলেই সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতেই অ্যালেক্সের শরীরে এর প্রতিক্রিয়া শুরু হতে থাকে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। নার্স ও ডাক্তারদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। কিন্তু রাত গভীর হতেই আজ বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি। নভেম্বরের শুরুর দিকে অটোয়াতে উষ্ণতা খানিক থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা মাইনাসের দিকে ধাতিত হয়। নভেম্বরের শেষ তুষারপাতের শুরু হয়। এখন নভেম্বরের শুরুর অর্ধে। চাঁদের শুষ্ক পক্ষ চললেও মেঘের আড়ালে লুকায়িত চন্দ্রমা। নিঝুমের ঘুম ছুটে যায়। অন্ধকারে দেওয়ালের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। স্টিল লাইটের আবছা আলোয় ঘরের জিনিসপত্র আবছা বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 3টার মতো বাজে। নিঝুম পাশ ঘুরে মিসেস আর্লিয়ানকে দেখল। ঘুমাচ্ছেন তিনি। নিঝুমকে সারা দিন খুব আগলে আগলে রেখেছেন, একদম তার বড় আম্মুর মতো। হালকা হাসল নিঝুম। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। তারপর বারান্দায় ঠাই খুলে বাইরে এলো। বৃষ্টির ছিটে বারান্দায় মেঝে ভিজে একাকার। হঠাৎ বৃষ্টি ভেজা মেঝেতে পা রাখতেই শরীর যেন শিরশির করে উঠল। অতঃপর খালি পায়ে বারান্দা পেরিয়ে ঘাসের ভেজা জমিনে নেমে 2 হাত ছড়িয়ে চোখ বন্ধ করে আধার অম্বরের দিকে মুখ করে আসে। অম্বর ফুঁড়ে মেঘদের কান্না নিমিষেও ওকে জড়িয়ে একাকার করে দিল। মেঘদের কান্নার আড়ালে আড়ালে হলো ওর নেত্র যুগল দিয়ে গড়িয়ে আসা অশ্রুধারা। হঠাৎই আচমকা একটা শক্ত কঠোর হাত তাকে টেনে বারান্দায় নিয়ে এলো। ততপর ঘাবড়ে পিটপিট করে চোখ খুলতেই দেখতে পেল আফসা মানবটিতে। রুদ্ধ তার স্বর, তার কণ্ঠে।